ব্রেকিং নিউজ, নবম জাতীয় পে স্কেল আসছে। এই সংবাদ বর্তমানে সারা দেশের প্রশাসনিক অঙ্গনে এক আনন্দের বিশাল ঢেউ তুলেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শুধু বর্তমানের সাময়িক আনন্দ বা উচ্ছ্বাস নিয়ে কথা বলবো না, আমরা একটু গভীরভাবে তাকাবো সামনের দিকে। পে স্কেল পুরোপুরি কার্যকর হওয়ার পর বাংলাদেশের সামগ্রিক কাঠামোতে আসলে কি বৈপ্লবিক পরিবর্তন আসবে, সেই চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। সরকারি প্রশাসনে এর প্রভাব ঠিক কতটা গভীরে পৌঁছাবে এবং দেশের সার্বিক উন্নয়নে এর দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হবে তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে আমরা নবম পে স্কেলকে ঠিক কিভাবে মনে রাখব এবং এটি আমাদের জাতীয় ইতিহাসে কোন ধরনের মাইলফলক হিসাবে চিহ্নিত হবে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই বিশেষ বিশ্লেষণী প্রতিবেদনে। তাই পুরো বিষয়টি বুঝতে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই কথা বলা যাক স্বল্পমেয়াদী পরিবর্তনগুলো নিয়ে। 1 এপ্রিল থেকে পরবর্তী 3 থেকে 6 মাসের মধ্যে আমাদের চারপাশে ঠিক কি ঘটবে। সবচেয়ে তাৎক্ষণিক ও দৃশ্যমান পরিবর্তন আসবে সরকারি কর্মচারীদের মানসিকতায়। যখন একজন কর্মচারী মাসের শেষে প্রথমবারের মতো নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন এবং দেখবেন যে তার ব্যাংক অ্যাকাউন্টে আগের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি টাকা এসেছে, তখন তার মনে যে অনাবিল স্বস্তি ও আত্মতৃপ্তি আসবে, সেটা তাৎক্ষণিকভাবে তার কর্মোদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দেবে। এই মনোবল বৃদ্ধির প্রভাব সরাসরি প্রতিটি সরকারি অফিসে অনুভূত হবে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা বারবার দেখিয়েছে যে বেতন বৃদ্ধির পর কর্মচারীদের অফিসে উপস্থিতির হার নাটকীয়ভাবে বাড়ে, সময়মতো অফিসে আসার এবং দায়িত্ব পালনের প্রবণতা বৃদ্ধি পায়, কাজে মনোযোগ বাড়ে এবং ছোট ছোট যে অনিয়মগুলো আগে দেখা যেত সেগুলো ধীরে ধীরে কমে আসে। কারণ যখন একজন কর্মচারী গভীরভাবে অনুভব করেন যে রাষ্ট্র তার শ্রমের সঠিক মূল্যায়ন করছে, তখন তিনিও রাষ্ট্রের প্রতি আরও বেশি দায়িত্বশীল ও অনুগত হন। এই পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কটি মূলত প্রশাসনের সার্বিক কার্যকারিতা বাড়ায়। স্বল্পমেয়াদে আরেকটি বড় পরিবর্তন আসবে কর্মচারীদের ব্যক্তিগত আর্থিক জীবনে। যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বহন করছেন, তারা এবার ধীরে ধীরে সেই ঋণ পরিশোধ শুরু করতে পারবেন। বাড়তি আয় থেকে তারা একটু করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা শুরু করবেন, যা তাদের পরিবারের অভাব মেটানো সহজ করবে। এই আর্থিক স্থিতিশীলতা সরাসরি কর্মচারীর মানসিক স্বাস্থ্যকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এবার আসা যাক মধ্যমেয়াদী পরিবর্তনগুলোর কথায়। 1 এপ্রিল থেকে পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের প্রশাসনিক ব্যবস্থায় কি ঘটবে। এই সময় সবচেয়ে বড় পরিবর্তনটি আসবে প্রশাসনিক পেশাদারিত্ব ও দক্ষতায়। নতুন গ্রেড কাঠামোয় পদোন্নতির সুযোগ বাড়ার ফলে যারা দীর্ঘদিন একই পদে আটকে থেকে হতাশাগ্রস্ত ছিলেন, তারা নতুন গ্রেডে পদোন্নতি পাবেন। এতে তারা নতুন দায়িত্ব পাবেন এবং নতুন সব চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, যা তাদের সুপ্ত দক্ষতা বিকাশে সহায়ক হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের পর মধ্যমেয়াদে আরেকটি পরিবর্তন দেখা যাবে, তা হল কর্মচারীদের মধ্যে একটি সুস্থ ও পেশাদার প্রতিযোগিতা বাড়বে। সিলেকশন গ্রেড পেতে হলে কাজে ভালো করতে হবে এবং নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। এই প্রতিযোগিতা প্রশাসনের মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেকটি মধ্যমেয়াদী পরিবর্তন হবে সরকারি চাকরিতে প্রার্থীর মান উন্নয়নে। যখন সরকারি চাকরিতে বেতন ও অন্যান্য সুবিধা কর্পোরেট খাতের মতো আকর্ষণীয় হবে, তখন দেশের সবচেয়ে মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আসতে আগ্রহী হবেন। বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও ভালো ও দক্ষ প্রার্থীরা অংশ নেবেন। এর ফলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি প্রশাসনে একটি নতুন প্রজন্মের অত্যন্ত মেধাবী কর্মকর্তা ও কর্মচারীর বাহিনী যোগ দেবেন, যা দেশের ভবিষ্যৎ পাল্টে দেবে। এবার আমরা দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করি, যা মূলত 5 থেকে 10 বছরের একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন। এই দীর্ঘমেয়াদে নবম পে স্কেলের সবচেয়ে বড় প্রভাব পড়বে দেশের মানব সম্পদ উন্নয়নে। যখন সরকারি কর্মচারীরা আর্থিকভাবে স্থিতিশীল থাকবেন, তখন তাদের সন্তানের সুশিক্ষায় বিনিয়োগ অনেক বাড়বে। একজন আর্থিকভাবে স্বচ্ছন্দ কর্মচারী তার সন্তানকে ভালো মানের স্কুলে পড়াতে পারবেন এবং প্রয়োজনে ভালো টিউটারের ব্যবস্থা করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক
সাহায্য দিতেও তিনি আর হিমশিম খাবেন না। এই শিক্ষায় বিনিয়োগের ফলে পরবর্তী প্রজন্ম আরও শিক্ষিত ও প্রযুক্তিগতভাবে দক্ষ হয়ে উঠবে। আমাদের দেশে প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারী পরিবার রয়েছে। এই পরিবারগুলোর সন্তানরা যদি উন্নত মানের শিক্ষা পায়, তবে দেশের সামগ্রিক মানব সম্পদের মান এক লাফে অনেক উপরে উঠে যাবে। এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে একটি বিশাল অবদান। দীর্ঘমেয়াদে আরেকটি প্রভাব পড়বে সামাজিক গতিশীলতায়। একজন নিম্ন গ্রেডের কর্মচারীর সন্তান যদি ভালো শিক্ষা পেয়ে পরবর্তীতে উচ্চ পদে চাকরি করে, তবে সেই পরিবারের সামাজিক অবস্থান আমূল বদলে যায়। এই ঊর্ধ্বমুখী সামাজিক গতিশীলতা সমাজে বিদ্যমান ধনী দরিদ্রের বৈষম্য কমাতে শক্তিশালী ভূমিকা রাখে। প্রশাসনিক সংস্কারের দৃষ্টিকোণ থেকে দীর্ঘমেয়াদের নবম পে স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব হবে দুর্নীতির ব্যাপক হ্রাস। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় হলেও এর কথা না বললে পুরো চিত্রটি অসম্পূর্ণ থেকে যাবে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে যখন সরকারি কর্মচারীদের বেতন জীবনযাত্রার ব্যয়ের সাথে যুক্তিসঙ্গত পর্যায়ে থাকে, তখন দুর্নীতির প্রবণতা অর্ধেকের বেশি কমে যায়। একজন কর্মচারী যখন তার ন্যায্য ও পর্যাপ্ত বেতন পান, তখন তিনি কেবল আর্থিক প্রয়োজনে অন্যায়ের পথে যাওয়ার প্রলোভন খুব কম অনুভব করেন। অবশ্যই শুধু বেতন বৃদ্ধি করলেই দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না, তবে এটি দুর্নীতির অন্যতম প্রধান কারণ দারিদ্র্য ও অভাবকে দূর করবে। এর সাথে আইনের শাসন ও জবাবদিহিতা যুক্ত হলে সমাজ থেকে দুর্নীতি বিদায় নেবে। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে ২২ লক্ষ কর্মচারীর বেতন মানে জাতীয় অর্থনীতিতে একটি বিশাল পরিমাণ অতিরিক্ত অর্থের প্রবাহ। এই অর্থ যখন বাজারে ঘুরবে, তখন তা পণ্য ও সেবার ধামাক বহুগুণ বাড়িয়ে দেবে। খুচরো ব্যবসা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং গৃহনির্মাণ খাতে এই অর্থনৈতিক কার্যক্রম ইতিবাচকভাবে ছড়িয়ে পড়বে। একজন সরকারি কর্মচারী যখন বাড়তি আয় নিয়ে বাজারে যান, তখন সেই টাকার একটি অংশ যায় দোকানদারের পকেটে এবং অন্য অংশটি যায় কৃষকের কাছে। এই শৃঙ্খল প্রতিক্রিয়া পুরো দেশের অর্থনীতিকে চাঙা রাখতে সাহায্য করে। তবে দীর্ঘমেয়াদে এই পে স্কেলের সুফল কতটা টেকসই হবে তা নির্ভর করছে কিছু গুরুত্বপূর্ণ শর্তের ওপর। প্রথমত, সরকারকে অবশ্যই কঠোরভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি বেতন বাড়ার সাথে সাথে অসাধু ব্যবসায়ীদের কারণে জিনিসপত্রের দাম আরও দ্রুত গতিতে বাড়ে, তাহলে বেতন বৃদ্ধির আসল সুফল সাধারণ কর্মচারীরা ভোগ করতে পারবেন না। দ্বিতীয়ত, দেশে নিয়মিত পে পর্যালোচনার একটি শক্তিশালী ব্যবস্থা থাকতে হবে। 10 বছর পরপর একটি বিশাল পে স্কেল না দিয়ে প্রতি কয়েক বছর পরপর ছোট ছোট সমন্বয় করলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা রক্ষা করা অনেক সহজ হবে। তৃতীয়ত, শুধু বেতন বাড়ানোই যথেষ্ট নয়, বরং প্রশাসনিক সংস্কারের অন্যান্য দিকেও সরকারকে সমানভাবে মনোযোগ দিতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সেবার মান ডিজিটালাইজেশন করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণেও নিয়মিত বিনিয়োগ করতে হবে। দক্ষ কর্মচারী তৈরি করতে পারলে তবেই পে স্কেলের আসল উদ্দেশ্য সফল হবে। নবম পে স্কেল বাস্তবায়নের পর আরেকটি দীর্ঘমেয়াদী প্রভাব আসবে সরকারি পেনশন ব্যবস্থায়। যেহেতু পেনশনের পরিমাণ মূলত শেষ বেতনের ওপর নির্ভর করে, তাই নতুন পে স্কেলে যারা উচ্চ বেতন পাবেন তাদের ভবিষ্যৎ পেনশনের অঙ্কও অনেক বেশি হবে। এটি তাদের অবসর জীবনে একটি উন্নত আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। একজন সরকারি কর্মচারী যখন কর্মজীবনেই জানেন যে তার অবসর জীবন আর্থিকভাবে নিরাপদ থাকবে, তখন তিনি কর্মজীবনে আরও বেশি সততা ও মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। 10 বছর পরে যখন আমরা পে স্কেলের সাফল্য পরিমাপ করব, তখন আমাদের সামনে 3টি প্রধান সূচক থাকবে। প্রথমটি হল প্রশাসনিক দক্ষতা সূচক, অর্থাৎ সরকারি সেবা পেতে সাধারণ মানুষের কত কম সময় লাগছে এবং কতটা সহজে তারা সেবা পাচ্ছেন। দ্বিতীয় পরিমাপক হবে সরকারি চাকরিতে মেধার মান এবং বিসিএস পরীক্ষায় প্রার্থীদের অংশগ্রহণ। আর তৃতীয়টি হল কর্মচারীদের পেশাগত সন্তুষ্টি ও তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন। 1 এপ্রিল থেকে শুরু হওয়া এই পরিবর্তনের দীর্ঘ যাত্রা শুধু বেতন বৃদ্ধির একটি সাধারণ গল্প নয়, বরং এটি একটি উদীয়মান জাতির সার্বিক উন্নয়নের গল্প। 22 লক্ষ কর্মচারীর জীবনমান উন্নত হওয়া মানে তাদের বিশাল পরিবারগুলো উন্নত হওয়া, তাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া মানে শেষ পর্যন্ত আমাদের প্রিয় দেশটা আরও সমৃদ্ধ হওয়া। এই বৃত্তাকার উন্নয়নের গল্পই হল নবম পে স্কেলের সত্যিকারের তাৎপর্য। আজ থেকে 10 বছর পরে যখন কোনো গবেষক বা সাধারণ মানুষ এই ইতিহাস পর্যালোচনা করবেন, তখন তিনি হয়তো দেখবেন যে 2026 সালের 1 এপ্রিল থেকে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি নতুন এবং সোনালী যুগের সূচনা হয়েছিল। সেই যুগের নাম হবে উন্নত বেতনে উন্নত সেবার যুগ।
ভবিষ্যতের এই ইতিবাচক চিত্রের পাশাপাশি আমাদের কিছু সম্ভাব্য ঝুঁকির বিষয়েও সচেতন থাকতে হবে। পে স্কেল বাস্তবায়নের দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করতে হলে মুদ্রাস্ফীতির প্রতিক্রিয়া এবং বাজার ব্যবস্থাপনায় সরকারকে সর্বোচ্চ নজর দিতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুতদারদের কঠোর হস্তে দমন করা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া দেশের প্রত্যন্ত এলাকায় কর্মরত কর্মচারীরা যাতে কোনোভাবেই নতুন বেতন কাঠামোর সুবিধা থেকে বঞ্চিত না হন সেটিও নিশ্চিত করতে হবে। সরকারি প্রশাসন হবে আরও দক্ষ এবং সেবার মান হবে আরও জনবান্ধব। স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার জন্য এই নবম পে স্কেল হবে একটি শক্তিশালী ইঞ্জিন। একজন আর্থিকভাবে স্বচ্ছন্দ ও চিন্তামুক্ত কর্মচারী নতুন প্রযুক্তি শেখার পেছনে অনেক বেশি সময় ও মনোযোগ দিতে পারেন, যা পরোক্ষভাবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরও ত্বরান্বিত করবে। পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও এর একটি পরোক্ষ প্রভাব থাকতে পারে, কারণ আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলো পরিবেশ বান্ধব জীবনযাত্রায় বেশি আগ্রহী হয়। সবশেষে বলা যায়, নবম পে স্কেল বাংলাদেশের মানব উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতার একটি অত্যন্ত কৌশলী ও দূরদর্শী পদক্ষেপ। যদি এটি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে আগামী 1 দশকের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে একটি দক্ষ প্রশাসনিক কাঠামোর দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। 1 এপ্রিল সেই রূপান্তরের সূচনা বিন্দু, যা কোটি কোটি মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগকে এখন থেকে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দিতে হবে, যাতে এই বর্ধিত বেতনের বিনিময়ে দেশবাসী সেরা সেবাটি পেতে পারে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসাবে আমরা সবাই একটি সুন্দর